নতুন যে রাষ্ট্রপ্রধান এসেছেন আমেরিকার, তো তার মাধ্যমে তারা নতুন কোনো চাপ সৃষ্টি করতে পারেন কি না তারা ওইটা দেখছে। আমেরিকার ফরেন পলিসি আপনার শুধুমাত্র নির্বাচনের কারণে কিংবা নতুন কোনো রাষ্ট্রপ্রধান আসার কারণে আপনার ওইটা পরিবর্তন হয়ে যাবে কিংবা হবে, আমেরিকা এতটাও বোকা না যে আরেকটা রাষ্ট্রের কথায় আরেক রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করবে। তারা তাদের ক্যালকুলেশন, তারা তাদের হোমওয়ার্ক করেই করে। বিএনপিকে পরামর্শ দিয়েছে গোলাম মোল্লা রনি চাঁদাবাজি বন্ধ করতে প্রতিরোধ কমিটি গঠন করতে। প্রশ্ন হচ্ছে, রাজনীতিকরা চাঁদাবাজিতে কেন জড়াচ্ছে? দেখুন, প্রথমত রাজনীতি কোনো পেশা হতে পারে না। রাজনীতি যদি পেশা হয় তাহলে তার আয়ের উৎস থাকতে হবে। তার আয়ের, আমরা গত 16 বছরে যে ফ্যাসিস্ট সরকার আমরা যেটা দেখেছি, ঠিক আছে, ফ্যাসিস্ট সরকারকে যেটা দেখেছি, তাদের বিশাল বড় কর্মী বাহিনী ছিল। ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ বলেন, কৃষক লীগ বলেন, এবং তারা দিনরাত 24 ঘন্টা রাজনীতি করতো। তাদের আয় কোত্থেকে হতো? এটার একটা হচ্ছে সিন্ডিকেটের চাঁদাবাজি থেকে। তারপর আমরা ব্রিজগুলোতে টোল নিতে দেখতাম, যেখানে ওই ব্রিজের টোলের টাকা 1 টাকাও সরকারি খাতে যেত না। এগুলো সব যেত আপনার সরকারি, আপনার দলীয় লোকজনের হাতে। তো এইভাবে আপনার একটা, এটা অনেক বড়, আপনি যে প্রশ্ন করেছেন এটার উত্তর দিতে গেলে অনেক বড় পরিসরে দিতে হবে। যে আমাদের শুধু আপনার এই চাঁদাবাজি বন্ধ করতে গেলে আপনার পুরো রাষ্ট্র কাঠামোর অনেক কিছুই সংস্কার করতে হবে। এটা হচ্ছে যে আমার কথা। তো এই যে আপনার এই চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রে এখন যে একজন ব্যক্তি আরেকটা দলকে দিয়েছে, যে ব্যক্তির সাথে এবং দলের সাথে, যে ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই, তো তার ব্যাপারে আমি বলতে পারছি না। আর যে দলকে দিয়েছে এটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বৃহত্তম দল, কারণ আওয়ামী লীগকে এখন আমি আর কোনো দল হিসেবে মনে করি না, রাজনৈতিক দল হিসেবে। তাদের অস্তিত্ব এখন বিলীনের পথে। সো তাদেরকে যদি আপনার একটা গুড গভর্নেন্স তৈরি করতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে এই জিনিসগুলোর প্রতি তাদের নজর দিতে হবে। এবং কিছু কিছু যদি বিচ্ছিন্ন ঘটনাও থাকে, তাহলে সেগুলো তাদেরকে, আমি বলবো যে এগুলো যদি তারা মিটিগেট করে ফেলে, তাহলে জনগণের কাছেও তাদের গ্রহণযোগ্যতা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অনেক দল এ বিষয়ে একমত। আপনাদের তথা এনডিএম এর অবস্থান কি? নাম পরিবর্তন, তারা দেখলাম যে কনস্টিটিউশনাল রিফরমেশনের জন্য তারা কিছু পলিসি আপনার অলরেডি সাজেস্ট করেছেন বর্তমান সরকারের কাছে। যে পরিমাণ তারা পলিসি রিফরমেশনের জন্য দিয়েছেন, সেটার জন্য আমার মনে হয় সময়টা অনেক বেশি নিয়েছে তারা। এটার জন্য আপনার এত বেশি সময়ের প্রয়োজন ছিল না। আমরা এনডিএম থেকে আপনার 9টা পলিসির উপরে কিছুদিন আগে একটা রিসার্চ বুক পাবলিশ করেছি, হোয়াইট পেপার, যেখানে আমরা প্রায় 150 মতো সংস্কার দিয়েছি। এটা হচ্ছে যে কথা, এবং এটা করতে আমাদের এত বেশি সময় লাগেনি, এবং আমরা যারাই এটার সাথে সংশ্লিষ্ট ছিলাম, জড়িত ছিলাম, তো এটাতে অনেক বেশি সময় নিয়েছে। নাম পরিবর্তন কতটা জরুরি, আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা প্রয়োজনীয়তা খুব বেশি উপলব্ধি করি তা না। কারণ এই নাম পরিবর্তন ছাড়াও আমাদের লিস্টে, আমাদের প্রায়োরিটি লিস্টে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের করা উচিত। যে আমরা সবচাইতে দুঃখের বিষয় আমরা যদি বলি, যে জুলাই অগাস্ট আন্দোলনে যারা আহত হয়েছে তাদের যে সুচিকিৎসা দেয়া হয়নি, আমরা কয়েকদিন পর পর তাদের আন্দোলন দেখতে পাই আপনার হসপিটালের সামনে, যমুনার সামনে। তো এটা খুবই দুঃখজনক যে এদেরকে সেই ফ্যাসিলিটিসটা দেয়া হচ্ছে না, তাদের সুচিকিৎসা দেয়া হচ্ছে না, এবং যেটাই প্রতিশ্রুতি ছিল আপনার অন্তর্বর্তী সরকারের। তো তারা এগুলো না করে আপনার দেশের নাম পরিবর্তন কিংবা আপনার অন্যান্য যে এগুলো করছে, হ্যাঁ, যেগুলো ইনট্যাঞ্জিবল একদম, এগুলোর আমার খুব বেশি প্রয়োজনীয়তা আমি মনে করি না। সেক্ষেত্রে তারা আরও বেশি সজাগ এবং আপনার প্রায়োরিটি দিতে পারে যেগুলো বর্তমানে এবং শর্ট পিরিয়ড অফ টাইমে আমাদের খুব বেশি প্রয়োজন, সেগুলোর দিকে। ফ্যাসিবাদ তথা শেখ হাসিনা সরকারের সময়ও আমরা দেখেছি সীমান্ত হত্যা চলছে, অন্তর্বর্তী সরকারের সময়ও কম নয়। এই বিষয়ে আপনার মত কি? এইটা আমার মতে এটা কমে আসবে। প্রথম কথা হচ্ছে যে এটা নিয়ে আমি আশাবাদী, এটা কমে আসবে। কারণ আগে যে সরকার ছিল তাদের যে আপনার সম্পর্ক ছিল আপনার পার্শ্ববর্তী দেশ বলেন কিংবা অন্যান্য যে কোনো দেশের সাথে,
আপনার যে কোনো আপনার শক্তিশালী দেশের সাথে, সেটা আপনি বলবো যে G2G সম্পর্ক ছিল না, এটা P2P, পার্সন টু পার্সন সম্পর্ক ছিল। তো পার্সন টু পার্সন সম্পর্কগুলো তারা নিজের স্বার্থে করেছে, এবং এই স্বার্থটাও আপনার রক্ষা করতে যেয়ে তারা একটা মাস্টার অ্যান্ড স্লেভ রিলেশনে চলে এসেছিল। তো আমরা বিশ্বাস করি যে আমরা ওই রিলেশনে আমরা আর কখনো ফিরে যাব না, এবং এরপরে যে সম্পর্কগুলো হবে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে, সেখানে প্রত্যেকটার একটা উইন উইন রিলেশন আমরা তৈরি করব। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে নেগোসিয়েশনগুলো হবে, সেখানে দুই দেশেরই আপনার স্বার্থ রক্ষা করা যায় সেই দিকেই বেশি মনোযোগ দেওয়া হবে। তো আগের সরকার কি করে গেছে সেটার দিকে অ্যাকচুয়ালি সেটার জন্য বিচার করা উচিত, আর আমরা ভবিষ্যতে যেটা করব সেটার জন্য আমাদের মনোবল আরও দৃঢ় করা উচিত। 20 তারিখের অপেক্ষায় আছি। ভারতের এক নেত্রী জি বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছেন, জি, আপনার মত কি? 20 তারিখে কিচ্ছু হবে না। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন, এটা হচ্ছে যে কথা। ওরা যে জিনিসটা করছে, ওরা দুয়ে 4 মিলানোর চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস বলি যে বাংলাদেশের ভবিষ্যৎ কোনো বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে আমাদের উপর, আমাদের দেশের 18 কোটি জনগণের উপর। এখানে কোনো ধরনের আপনার অরাজকতা তারা বাইরে থেকে সৃষ্টি করে আমাদেরকে অস্থিতিশীল করবে, এই ধরনের কোনো কিছুতে আমরা বিশ্বাস করি না, এবং আমরা এটা হতে দিব না। এটা শুধু এনডিএম নয়, এটা পুরো বাংলাদেশের জনগণের বিশ্বাস। তো তারা যেটা বলছে, তারা এখন আমাদের আগে যে ফ্যাসিস্ট যে নেত্রী ছিলেন, উনি এখন আছেন আপনার দিল্লিতে, হ্যাঁ, ওদের দেশের আশ্রয়, এবং তাদের দেশের সাথে আমেরিকার একটা সম্পর্ক ভালো, এটা হচ্ছে যে কথা। সো নতুন যে রাষ্ট্রপ্রধান এসেছেন আমেরিকার, তো তার মাধ্যমে তারা নতুন কোনো চাপ সৃষ্টি করতে পারেন কি না, তারা ওইটা দেখছে। আমেরিকার ফরেন পলিসি আপনার শুধুমাত্র নির্বাচনের কারণে কিংবা নতুন কোনো রাষ্ট্রপ্রধান আসার কারণে আপনার ওইটা পরিবর্তন হয়ে যাবে কিংবা হবে, আমেরিকা এতটাও বোকা না যে আরেকটা রাষ্ট্রের কথায় আরেক রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করবে। তারা তাদের ক্যালকুলেশন, তারা তাদের হোমওয়ার্ক করেই করে। এবং যেহেতু এখন বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। ভবিষ্যতে যারা নির্বাচিত রাষ্ট্র যারা আসবে, যারা ভোটের, বাংলাদেশের জনগণের ভোট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা রাষ্ট্র গঠন করবেন, তাদের অনেক বড় দায়িত্ব থাকবে এই সম্পর্কগুলোকে নতুন করে ঝালাই করা। এবং আমার বিশ্বাস যে এই সম্পর্কগুলো আর অনেক বেশি দৃঢ় হবে। আগে যে 16 বছরের যে মাস্টার অ্যান্ড স্লেভ রিলেশন ছিল, তার থেকে আমরা বের হয়ে আসব। আমরা নতুন একটা উইন উইন সিচুয়েশনে, উইন উইন একটা রিলেশন প্রত্যেকটা রাষ্ট্রের সাথে করতে পারবো ইনশাল্লাহ। আমরা জানি যে আপনি এনডিএম এর চেয়ারম্যানের বিশেষ সহকারী। আমাদেরকে জানাবেন যে অভ্যুত্থানের পর দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি কি? আমরা বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আজকে মনে হয় 5 মাস আপনার অতিক্রম করছে। তো এই 5 মাসের মধ্যে আমরা যদি একটু বলতে চাই যে সফলতার পরিমাণ আমরা খুব বেশি এখন পর্যন্ত দেখিনি। তারা একটা সংস্কারের কথা বলছে, যে বিভিন্ন ধরনের সংস্কার, এবং সংস্কার নিয়ে অনেক কমিশন গঠন করা হয়েছে। এই সংস্কার কমিশন 2-1টা রিপোর্ট অলরেডি জমা দিয়েছেন, এবং বাকিগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। তারা একটা জিনিস, নির্বাচন এবং সংস্কার একটি সাংঘর্ষিক রূপে তারা নিয়ে আসছে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে নির্বাচন কবে হবে, তাহলে তারা বলে যে সংস্কার নাকি নির্বাচন। সংস্কারের যে বিষয়টা, এটা আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এবং সকল উপদেষ্টাই কেউ তাদের পলিটিক্যাল এজেন্ডা এখন পর্যন্ত ক্লিয়ার করেননি, এবং নির্বাচনী কোনো রোডম্যাপ আমরা পাইনি। আমাদের চেয়ারম্যান জনতা ববি হাজরা প্রথম থেকেই বলে আসছেন যে সংস্কার এবং আপনার নির্বাচন সাংঘর্ষিক নয়, এই দুইটা প্যারালেলি চলতে পারে। এই নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কারগুলো প্যারালেলি চলা যায়। তো সংস্কার আমাকে যদি বলা হয় যে সংস্কার কোনটা আমাদের বেশি প্রয়োজন, তাহলে আমি বলবো প্রথমত যে আমাদের জবাবদিহিতা আনা আমাদের গণতন্ত্রে, যেটা আমাদের একটি মূলনীতি এনডিএমের, যে গণতন্ত্রের জবাবদিহিতা আনা আমাদের সবচেয়ে বড় সংস্কার। আমার মনে হয় না গত 53 বছরে আমরা সেটা পেয়েছি কিংবা আমরা দেখেছি। তো আমি বলবো না যে এটাকে ফিরিয়ে আনতে হবে, এটাকে নিয়ে আসতে হবে, এটাকে তৈরি করতে হবে। এবং জবাবদিহিতা আমাদের এই মুহূর্তে রাজনৈতিক এবং অর্থনৈতিক জবাবদিহিতা, এটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ সংস্কার একটি নেভার এন্ডিং প্রসেস, এটা শুরু হবে, এটা চলতে থাকবে, এবং তারা যে সংস্কারগুলো করবে, পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারগুলোকে রাখবে কিংবা রাখবে না, তার কোনো গ্যারান্টি এখানে নেই। হ্যাঁ,
তো সেখানে আমরা কোনো দৃশ্যমান সংস্কার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি বলি খুব সহজে যেগুলো উপলব্ধি করা যায় কিংবা খুব সহজে যে কাজগুলো আপনার জনদুর্ভোগ কমাতে পারে, এইরকম দু একটা সংস্কারও যদি এই সরকার করতো তাহলে এইটা অনেক বেশি দৃশ্যমান হতো। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, যদি ট্রাফিক জ্যামের কথাই যদি বলি, আমরা এই দুর্ভোগে আমরা সবাই জর্জরিত। কেন এই ট্রাফিক জ্যামের কোনো উত্তর নেই। তো এই ট্রাফিক আইনগুলো, ট্রাফিক জ্যাম আপনার নিরসনে এই সরকার যদি কোনো পদক্ষেপ নিত, অনেক বেশি দৃশ্যমান হতো। অন্তত জনগণ ওই দুর্ভোগ থেকে মুক্তি পেত। কমিউনিটি পুলিশ তারা নিয়োগ করতে পারত, তারা ট্রাফিক আইন আরও বেশি প্রয়োগ করতে পারত। কিন্তু সেই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তাদেরকে যদি এই ধরনের প্রশ্ন করা হয়, তাদের উত্তরগুলো আমরা খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ তারা করেন কিংবা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না। তো নির্বাচন এর রোডম্যাপ একদিকে আসছে না, সংস্কারও খুব বেশি হচ্ছে না। এই দিক থেকে আমরা একটু হতাশাই বলতে পারেন, একটু না একটু বেশি হতাশা হতে হবে বলে।